চলুন এখন আমরা কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব। দেখুন যে কর্মধারয় সমাসটা কি। কর্মধারয় সমাসের ডেফিনেশনটা হচ্ছে যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানভাবে প্রতীয়মান হয়, সেটাকে বলি আমরা কর্মধারয় সমাস। যেমন আমরা যদি বলি যে একটা কর্মধারয় সমাসে একটা বিশেষ্য, একটা বিশেষণ আর একটা বিশেষ্য থাকবেই। যেমন আমরা যদি বলি যে নীল পদ্ম, আর এর ব্যাসবাক্য হচ্ছে যে নীল যে পদ্ম, এর নীল এটা হচ্ছে বিশেষণ আর পদ্মটা হচ্ছে কি একটা ফুল, একটা ফুল। আর আমি প্রথমে বলেছি যে কর্মধারয় সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকবে। আর আরেকটা যে শান্ত অথচ শিষ্ট, একটা লোককে বোঝাচ্ছে শান্ত শিষ্ট, সে লোকটার একটা লোককে বোঝাচ্ছে, পরপদের অর্থের প্রাধান্য রয়েছে। এই কর্মধারয় সমাস বিভিন্নভাবে গঠিত হতে পারে। আমি এখানে 7টা প্রকার নিয়ে আলোচনা করব। আসা যাক প্রথম প্রকারের কর্মধারয় সমাস কীভাবে গঠিত হতে পারে। প্রথম প্রকার হচ্ছে যে দুটো বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে। আমরা যদি বলি, আমরা যদি এক্সাম্পল দেখি যে চালাক সেই চতুর, চালাক চতুর, এখন একটা চালাক চতুর লোককে বোঝানো হচ্ছে। আর আমি বলেছি যে দুটি বিশেষণ যোগে, এই যে একটা চালাক একটা বিশেষণ আর চতুর আর একটা বিশেষণ, এই চালাক চতুর মিলে একটা ব্যক্তিকে বোঝাচ্ছে যে লোকটা খুব চালাক বা চতুর, লোকটা খুব চতুর বা চালাক, একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে। আর ঠিক তারপর দুটো বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বুঝালে দুটো বিশেষ্য যুগে, যেমন যিনি জজ তিনি সাহেব, এই জজ এবং সাহেব এই দুটো বিশেষ্য, এই দুটো বিশেষ্যকে আমরা শুধু বোঝাচ্ছি যে এখানে জজ সাহেবকে বোঝাচ্ছি। তারপর 3 নম্বর রুলস, কাজে পরম্পরা বোঝাতে, মানে একটা কাজের পর আর একটা কাজ পরম্পরা বা ধারাবাহিকতা বোঝাতে কর্মধারয় সমাস হয়। যেমন আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা, কার্যে পরম্পরা বোঝাতে। তারপর 5 নম্বর রুলস হচ্ছে বিশেষণবাচক মহান বা মহৎ শব্দ যদি কোনো সমাসবদ্ধ শব্দে বা সমস্ত পদে বা সমসমান পদে যদি মহৎ বা মহান হয়, তাহলে মহৎ বা মহান শব্দটি আমরা সমস্ত পদে মহা হয়ে যাবে। যেমন মহৎ যে জ্ঞান এটা হবে মহাজ্ঞান, তারপরে মহান যে নবী এটা হবে মহানবী, অর্থাৎ মহৎ এবং মহানের জায়গায় মহা হবে। তারপর রুলস হচ্ছে পরপদে রাজা শব্দ থাকলে, যদি কোনো কর্মধারয় সমাসে রাজা শব্দ থাকে তাহলে সেটাকে রাজা শব্দটা হয়ে যাবে রাজ। যেমন মহান যে রাজা, এটাকে আমরা সমস্ত পদে বলি মহারাজ, মানে রাজাটা হচ্ছে রাজ। তারপরে বিশেষণ ও বিশেষ্য পদে সমাস হলে সমস্ত পদে কখনো কখনো বিশেষণ পদ পরে বসে, মানে বিশেষণ এবং বিশেষ্য পদে যদি কোনো সমাস হয় মাঝে মাঝে বিশেষ্য পদটা প্রথমে চলে আসে এবং বিশেষণ পদটা পরে চলে যায়। যেমন আমরা যদি বলি সিদ্ধ যে আলু, সিদ্ধ যে আলু, এখানে সিদ্ধ এটা হচ্ছে বিশেষণ, এই বিশেষণটা মাঝে মাঝে পরে চলে যায়। যেমন এখানে হবে আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু, এই সিদ্ধটা পরে চলে গেছে সমস্ত পদে, এটা হবে আলু সিদ্ধ। এবার আসা যাক কর্মধারয় সমাসের প্রকারভেদ। আমরা মূলত জানি যে কর্মধারয় সমাস প্রধানত 4 প্রকার। একটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাস। এখন দেখব মধ্যপদলোপী কর্মধারয় সমাস কাকে বলে। যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদ লোপ পায় এবং মধ্যপদ লোপ পেয়ে যে সমস্ত পদ গঠিত হয় তাকে বলি আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন আমরা যদি বলি সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এখানে চিহ্নিত আসন, চিহ্নিত এই শব্দটা মাঝের শব্দটা লোপ পেয়ে এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তারপর উপমান কর্মধারয় সমাস। এখন আমরা যদি বলি যে উপমান অর্থ কী, উপমান অর্থ তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সাথে তুলনা করা হয় সেটাকে বলা হয় উপমান।
ঠিক তেমনিভাবে প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করেছি আমরা। এখানে যে প্রত্যক্ষ বস্তুটি, যেমন আমরা যদি বলি যে ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ, ভ্রমর কৃষ্ণকেশ। এখন ভ্রমরের ন্যায় আমরা বলছি যে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। এখানে প্রত্যক্ষ বস্তুটি হচ্ছে যে ক্যাশ মানে চুল, এই চুলের সাথে ভ্রমরের যে কালো সাধারণ ধর্ম, এখানে সাধারণ ধর্মটা এখানে কম্পারেটিভলি উল্লেখ করা হয়। ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ, ভ্রমর কৃষ্ণকেশ। তারপর তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। তারপর অরুণের মতো রাঙা, অরুণ রাঙা। তারপর বলবো যে রুলস হচ্ছে যে উপমিত কর্মধারয় সমাস। 3 নম্বর প্রকার হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। এখন উপমিত কর্মধারয় সমাসে হচ্ছে যে সাধারণ গুণের উল্লেখ না করে, এখানে কোনো সাধারণ গুণের উল্লেখ থাকবে না, সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন মুখ চন্দ্রের ন্যায়, এখানে সাধারণ গুণের কোনো উল্লেখ নেই, এখানে মুখ চন্দ্রের ন্যায়, এখানে কোনো গুণ উল্লেখ পায় নাই। এখানে একটা প্রত্যক্ষ বস্তুর সাথে আমাদের মুখের সাথে চাঁদের একটা কম্পারেটিভলি তুলনামূলক একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। মুখ চন্দ্রের ন্যায়, চন্দ্রমুখ। তারপরে বলি পুরুষ সিংহের ন্যায়, সিংহ পুরুষ। তারপর চতুর্থ প্রকার হচ্ছে রূপক কর্মধারয় সমাস। উপমান এবং উপমেয়ের মধ্যে যদি অভিন্নতা কল্পনা করা হয় তাহলে সেটাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। এখন আমি বলি যে অভিন্নতা কিভাবে কল্পনা করা হয়, যেমন আমি যদি বলি যে ক্রোধ রূপ অনল, ক্রোধ মানে রাগ, অনল মানে হচ্ছে কি আগুন। এখানে রাগটা বলা হচ্ছে, রাগের সাথে রাগটাকে বলা হচ্ছে অনল, আগুন। তার রাগটা এরকম যে এটা আগুনের মতো। এখানে অভিন্নতা কল্পনা করা হয় নাই, এখানে অভিন্নতা কল্পনা করা হয় নাই। যেমন যে ক্রোধ আর রাগ একই জিনিস, অভিন্নতা কল্পনা করা হয় নাই, এজন্য এটাকে বলি রূপক কর্মধারয় সমাস। তারপরে বিষাদ রূপ সিন্ধু, একই বিষয় কি বোঝাচ্ছে, বিষাদ যাকে বোঝাচ্ছে সিন্ধু তাকেই বোঝাচ্ছে, বিষাদ সিন্ধু। আরও কয়েক প্রকারের সমাস আমরা দেখতে পাই, যেমন উপসর্গযোগী কিছু সমাস হয়, যেমন বিকাল, সকাল, বিদেশ, বেসুর। তারপর হচ্ছে সংখ্যাবাচক শব্দযোগে একজন, দোতলা। তারপর অব্যযোগে কুকর্ম, যথাযোগ্য। এগুলো হচ্ছে আরও এইভাবে সমাস, কর্মধারয় সমাস গঠিত হতে পারে।